সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনেক ক্লাসে তোমাদের সবাইকে ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নতুন কারিকুলাম অনুযায়ী ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, এই অভিজ্ঞতার আজকে পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমি মূলত উদাহরণ 8, 9 এই দুইটি উদাহরণ খুব সহজে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা এই গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতার 8 নম্বর উদাহরণটি লক্ষ্য করো। এখানে বলছে যে প্রারম্ভিক মূলধন কত হলে 13% হারে 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন 20,000 টাকা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলতেছি যে প্রারম্ভিক মূলধন কত হলো। তো প্রারম্ভিক মূলধন বলতে এখানে যে একটা ব্যবসা বা একটা মোট টাকা ব্যাংকে জমা রাখার ক্ষেত্রে প্রথমে যে আমরা টাকাটা রাখলাম সেই টাকাটাকে আমরা বলতে পারি প্রারম্ভিক মূলধন, যেটাকে আমরা আসল বলে থাকি বা ইংলিশে বলি প্রিন্সিপাল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রারম্ভিক মূলধন কত টাকা হলে পরে 13% হারে অর্থাৎ 100 টাকায় 13 টাকা লাভ নেওয়া হবে। তো 13% হারে 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন 20,000 টাকা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আশা করা যাচ্ছে অবশ্যই তাহলে প্রারম্ভিক মূলধনটা 20,000-এর চেয়ে কম হবে এবং এটা 5 বছরের জন্য বের করতে হবে। তো এইখানে লক্ষ্য করি যে যেহেতু মুনাফার হার দেওয়া আছে যে 13%, তাহলে অঙ্কটা শুরু করার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা ডান দিকে এখন লিখবো যেখানে মুনাফার হার হচ্ছে 13%। তো মুনাফার হার লিখবো, এরপরে লিখবো চক্রবৃদ্ধি মূলধন, এরপরে লিখবো সময়কাল। তো আমি আবারও বলে রাখি যে চক্রবৃদ্ধি মূলধনকে মূলত এ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, এবং সময়কালকে এন দিয়ে প্রকাশ করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এখন লিখি যে এখানে মুনাফার হার আর ইকুয়াল 13%। শিক্ষার্থী বন্ধুরা, এই যে 13% এখানে আমরা লিখলাম, এখন এই 13%-এর এইখানে এই পার্সেন্টটাকে উঠে দেওয়ার জন্য আমরা 100 দিয়ে 13কে ভাগ দিব। এবং এখানে আমি আবার বলে রাখি যে 13% বলতে মূলত বোঝাচ্ছে যে 100 টাকায় 13 টাকা লাভ, তাহলে 1 টাকায় কত হবে সেটা বের করার জন্য আমাদের 13কে 100 দিয়ে ভাগ দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পার্সেন্টটা উঠে দেওয়ার জন্য 13কে 100 দিয়ে ভাগ দিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইখানে ক্যালকুলেটরে লক্ষ্য করো যে 13 ভাগ 100 সমান সমান হয় 0.13। তাহলে এখানে লিখবো যে 0.13, ঠিক আছে। এখন আর আছে চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে। তো এরপরে চক্রবৃদ্ধি মূলধন যেটা আছে সেটা যদি আমরা এখানে লক্ষ্য করি যে চক্রবৃদ্ধি মূলধন আমরা এইদিকে দেখো সর্বপ্রথম এখানে লিখি এ ইকুয়াল হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, এখন বাকি থাকলো সময়কাল, অর্থাৎ সময় এন ইকুয়াল হচ্ছে এখানে 5 বছর। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেগুলো ডান দিকে লেখার বিষয় বা অঙ্কটা আমাদের করার জন্য যে মানে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা এখানে আগে ডান দিকে লিখলাম। এখন এইখানে আমরা চক্রবৃদ্ধি মূলধন সূত্রের সাহায্যে, ঠিক আছে, প্রারম্ভিক মূলধনটা খুব সহজে বের করতে পারবো। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা যদি লক্ষ্য করি যে চক্রবৃদ্ধি মূলধনের মূলত সূত্রটা হচ্ছে এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন। আমি আবারও বলি, তোমরা এদিকে অবশ্য ডান দিকে দেখতে পারবে সূত্রটা যে এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন। তো এখানে এ বলতে চক্রবৃদ্ধি মূলধনটাকে বোঝাচ্ছে, পি বলতে আসল বোঝাচ্ছে, যেটা আমাদের মান বের করতে হবে প্রারম্ভিক মূলধন, আর 1 সূত্রের 1 এবং প্লাস আর বলতে মুনাফার হার, এবং 1 প্লাস আর এর উপর পাওয়ার আছে যে এন, এখানে এন বলতে সময়কাল বোঝাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করার জন্য আমরা এখন লিখবো যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়াল, এখানে লিখবো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন।
আমি আবার বলে রাখি যে চক্রবৃদ্ধি মূলধনকে এ দিয়ে প্রকাশ করতেছে এবং পি বলতে হচ্ছে প্রারম্ভিক মূলধন, যে প্রারম্ভিক মূলধনটা আমাদের বের করতে হবে। আর এক হচ্ছে সূত্রের এক, আর যোগ আর, আর বলতে এখানে হচ্ছে মুনাফার হারটা, আর এন বলতে হচ্ছে সময়কাল। তো আমরা যদি কোনো কারণে প্রারম্ভিক মূলধন পেয়ে যাই তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের মান বের করতে পারবো। এখানে প্রারম্ভিক মূলধনের মান, আর এখানে মুনাফার হার, আর এখানে সময় বসিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে এখানে আমাদের চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে 20,000 টাকা এবং সেই সাথে মুনাফার হার এবং সময়কালও দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে হবে প্রারম্ভিক মূলধনের মান। ঠিক আছে, এই জন্য এই সূত্রটাকে আমরা একটু যদি হিসাবে সুবিধার জন্য এটাকে বাম দিকে লিখি, তো এখানে হবে ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন ইকুয়াল হচ্ছে এ, অর্থাৎ এটাকে এদিকে নিয়ে গেলাম আর পুরোটাকে এদিকে নিয়ে গেলাম, সেজন্য কোনো প্লাস মাইনাসের সাইনও পরিবর্তন হলো না। এখন শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের পি এর মানটা বের করতে হবে, তাহলে পিটাকে এখানে রেখে এই যে এটা আছে পুরোটাই এর সাথে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি, এখন আমরা লিখবো যে পি ইকুয়াল এই যে এটা আছে এটা থাকবে উপরে, আর এই যে এইটুকু অংশ, এই অংশটুকু এইখানে এর সাথে ভাগ হয়ে যাবে। এই জন্য লিখবো 1 যোগ আর পাওয়ার হচ্ছে এন। এখন এই এর মান, আর এর মান এবং এন এর মান, এই তিনটা মান বসাই দিলেই আমি এইখানে তোমাদের প্রারম্ভিক মূলধনটা বলে দিতে পারবো। তো এই জন্য লিখবো শিক্ষার্থী বন্ধুরা যে এখানে এ ইকুয়াল হচ্ছে 20,000 টাকা, এখানে লিখবো 20,000, আর এখানে 1 যোগ আর এর মান কত, যে 13%, 13কে আমরা 100 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, অর্থাৎ 0.13। তো এখানে বসাবো 0.13, তারপরে ব্র্যাকেট ক্লোজ, আর এন বলতে সময়, সময় আমরা এখানে পেয়ে গেছি 5 বছর, সেজন্য আমরা এখানে 5 বসাই দিব। এখন শিক্ষার্থী বন্ধুরা এর পরের লাইনটা আরো খুব সহজ, আমরা শুধু এখন হিসাবগুলো করে দিব যে 20,000 আছে, 20,000 এখানে বসাবো, আর এই যে 1 যোগ 0.13, এটা যদি আমরা যোগ করি তাহলে হবে 1.13, অর্থাৎ এই শূন্যর সাথে 1 যোগ হয়ে যাবে, এখানে হবে 1 আর এখানে 1.3 পাশে বসবে। এখন শিক্ষার্থী বন্ধুরা এই যে 1.13 এর উপরে পাওয়ার হবে 5, তাহলে এটার উপরে যদি পাওয়ার 5 হয় তাহলে আমরা এটা ক্যালকুলেটরে হিসাব করে দেখি, এবং সেই সাথে তোমরা এখানেও সাইডে দেখতে পারবে। দেখো যে এখানে আসে 1.842435, অনেকগুলো আসে, অর্থাৎ আমরা এখানে সর্বোচ্চ 5.1 মতো নিব। সেজন্য আমরা এখানে নিতে পারি যে এখানে, আচ্ছা জায়গা কি হচ্ছে, ঠিক আছে জায়গা হচ্ছে, তাহলে আমরা এখানে 20,000 ভাগ এখানে নিব 1.84243, ঠিক আছে, আর বেশিগুলো নিচ্ছি না, 5.1 মতো নিলেই আমাদের হয়ে যাবে। অর্থাৎ এখন 20,000 কে এটা দ্বারা আমরা ভাগ দিব। তো শিক্ষার্থী বন্ধুরা আবার এখানে ডান দিকে লক্ষ্য করো ক্যালকুলেটরে যে 20,000 ভাগ 1.84243, ঠিক আছে, ইকুয়াল আমাদের এখানে বের হবে 10,855.22, অর্থাৎ আমরা এখানে আর 2.1 মতো নিতে পারি যে এত টাকা, এত টাকা। এটা হচ্ছে যেহেতু দশমিক আসছে শিক্ষার্থী বন্ধুরা, এর জন্য আমরা এখানে লিখে দেবো প্রায়। ঠিক আছে, তো আমাদের এই যে পি এর মানটা বের হয়ে গেল, এটা আসলে মূলত হচ্ছে প্রারম্ভিক মূলধন। এখানে আর পি করে লিখলাম না। শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি যে আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই যে সূত্রটাকে এদিকে নিয়ে আসলাম এবং এ চক্রবৃদ্ধি মূলধনটাকে এদিকে নিয়ে গেলাম, এরপরে পিটাকে একাই রেখে এইটা এর সাথে ভাগ করে দেওয়ার পরে এর মান হচ্ছে 20,000, আমরা ওইখান থেকে পেয়ে গেছি 20,000 বসাই দেওয়া হলো। এরপরে 1 একে বসলো যোগ আর এর মান হচ্ছে 0.13, এটা বসছে, আর এন এর মান হচ্ছে 5 বছর, ঠিক আছে, সময়কাল। তারপরে 1 যোগ 0.03 যোগ করলে হয় 1.13, আবার 1.13 এর উপরে যদি আমরা পাওয়ার 5 দেই, ঠিক আছে, তাহলে হবে 1.842443, আরো অনেকগুলো হয়, তো আমরা 5.1 মধ্যে এখানে নিলাম। তো এখন 20,000 কে যদি আমরা এটা দিয়ে ভাগ দেই আমরা পেয়ে গেলাম 10,855.22, আরো পাওয়া যায় অনেক, তো আমরা 2.1 মধ্যে নিয়ে আমরা এখন টাকা লিখে প্রায় দেখলাম, যেহেতু এই সংখ্যাটা একটু কম বেশি হতে পারে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা এখন
আমি অঙ্কটা শুরুর দিকে আবারও তোমাদের মনে করে দেই যে অঙ্কটা ছিল এরকম, প্রারম্ভিক মূলধন কত টাকা হলে পরে 13% হারে 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন 20,000 টাকা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে বলে রাখি যে মূলত প্রারম্ভিক মূলধন 10,855 টাকা ছিল, এটাই 13% হারে 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন হয়ে গেছে 20,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই 8 নম্বর উদাহরণটিও তোমরা খুব সহজে বুঝতে পারছো। এরপরে আমরা 9 নম্বর উদাহরণটি লক্ষ্য করি।